أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي জি জুলিয়াস ভাই মাখরাজগুলো বলেন। জি হুজুর বলছি। আরবি হরফ 29টি ওখান থেকে শুরু করছি, ঠিক আছে হুজুর? জি জি থেকে শুরু করেন। আরবি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। প্রথম মাখরাজ হলকে শুরু হইতে পড়তে হয়। হামজা। আহ দ্বিতীয় মাখরাজ হলকের মধ্যখান হইতে পড়তে হয়। হলকের মধ্যখান হইতে পড়তে হয়। আইন। অ। হ না হ্যাঁ আইন। হা। হ্যাঁ কলারগুলো তৃতীয় ভিতরে মাখ বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হা। হ্যাঁ হা। হা। তৃতীয় মাখরাজ হলকের শেষ হইতে গইন। অ। খ খ বলার সময় একটু ঘষা দিয়ে বের হইতে হবে তালতে, ঠিক আছে? একটু কফ ফালায় যেভাবে বের হয় অ। খ খ অ। 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 জি। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। কফ। 5 নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে উম, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে পড়তে হয়, তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার জিহ্বার মধ্যখান তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। জিম। সিন। ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর তার বরাবর ওপরের মাড়ির সঙ্গে ওপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয়। জিহ্বার গোড়ার গড। কিনারা মানে দুই পাশ উপরের
মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগে। দাঁতের জি, উপরে মাড়ির মারির দাঁতের দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে সঙ্গে লাগে। লাগিয়ে পড়তে হয়। জি। দ 8 নম্বর মাকড়া, জিহ্বার কিনারা সামনের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে পড়তে হয়। লাম 9 নম্বর আগা 9 নম্বর হলো জিহ্বার আগা তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। নুন 10 নম্বর মাকড়া, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয়। র জি, মাশাল্লাহ। জি, জুলিয়াস ভাই দদের এটা পড়েন। জি হুজুর বলুন। জি, দদের এই প্র্যাকটিসটা পড়েন, এটা অনুশীলনটা। দি টান দেওয়া যাবে না দু হরকতের ক্ষেত্রে। হরকত দিয়ে পড়ার সময় কখনো টান দেওয়া যাবে না। বজ্র ব সাইডে দিতে হবে। বজ্রের বই, বদ পেশ দু, দ্রুত বলতে হবে। দল দল দ দল জি দল পেশ দু দল যাবার দ দল যাবার দল জের দু দল যাবার দু না, দুইটা মিলাই মিলাই দল পড়তে হবে। জের দি দর জব ব, একসাথে কি হয় ব। এই উচ্চারণটা মিলাই পড়তে হবে। দ দ ও ঠিক আছে ওকে। জি। দল যাবার দল যাবার দ দল জের টান দেওয়া যাবে না। দল যাবার ব, দল জের দি দি না টান দেওয়া যাবে না। ব দ দ জব ব উই ব ব ব উই। জি, টান ছাড়া দি পড়তে হবে। দ দল যাবার দল পেশ দু দু 10 দল যাবার দু দু 10 যাবার দল যাবার দল জেড দু দল জেড দল পেশ দু দু উই দু। দল দল পেশ দল যাবার ব দি দল যাবার দু দ দল পেশ দল জেড দি দল পেশ দু জি, মাশাআল্লাহ, আপনার মাখরাজগুলো সবই হয়েছে। আচ্ছা, সিফাত রিয়া। সিফাত ভাই, আপনি কি আগে ক্লাস করছেন কখনো? শুনতে পারতেছেন সিফাত ভাই? সিফাত ভাই। দরজা ও দরজেদি আচ্ছা, তুমি এটা দিয়া, আচ্ছা তুমি এই বলো মাখরাজগুলো মুখস্থ হয়েছে? শুনো শুনো হুজুর, না মাকড়গুলো তো মুখস্থ হয়নি। শিখাইতে মুখস্থ লাগবে, কারণ মাখরাজগুলো মুখস্থ করতে হবে। এই যে দেখো না, এই যে বড় যে ভাই এইমাত্র বললো, হ্যাঁ, আঙ্কেল বললো, সব মাখরাজগুলো মুখস্থ বলছে 1 থেকে 10, একদম সবগুলো মাখরাজ মুখস্থ বলছে। মাখরাজগুলো মুখস্থ করে ফেলবা। সুন্দর করে মাখরাজগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এই যে বড় থেকে কত বড়। দরজা দরজেদি
Dot pedu, dadidu, dadada, dadada, dada, dadada, dadadi, dadi, dadada, dadpedu, dadu, dadadi, dadada, dida, dadadi, dadadi, didi, dadadi, dadpedu, didu, dadpedu, dadada, Duda, the ডট the পেশ দো, দট the পেশ দো। place do the jetty do the ডট পেশ দো। the place do জি, মাশাআল্লাহ। ঠিক আছে, মাখরাজগুলো কমপ্লিট করে ফেলাই। মাখরাজ কমপ্লিট করে আগামী ক্লাসে 1 থেকে 17 মাখরাজ পড়া দিবা তুমি, বা আস্তে আস্তে দিবা। যে কয়টা হয় 5 থেকে 10টা মাখরাজ, 5টা মুখস্থ করবা, ঠিক আছে? আর তোমার হচ্ছে যে গুগল নাম নাম যেটা আছে, এটা একটু তোমার নিজের নাম একটু করতে বললো, ঠিক আছে? সেভ করতে বলো। আচ্ছা জুলিয়াস ভাই আর যে আছে, অন্যরা তো আসে নাই। আমরা মাখরাজ পড়ছিলাম 10 পর্যন্ত, এরপরের বাকি যে মাখরাজগুলো আছে সেগুলো এখন পড়বো। জি হুজুর। 11 নম্বর মাখরাজ, ঠিক আছে? 11 নম্বর মাখরাজ। দেখেন 11, 12, 13 এই তিনোটা মাখরাজের ক্ষেত্রেই জিহ্বার আগা প্রয়োজন হয়, যেমন 9, 10 এর সাথে যাবে, সবগুলোই জিহ্বার আগা। 11, 12, 13 তিনোটাই জিহ্বার আগা, শুধুমাত্র দাঁতের অবস্থানের পরিবর্তন ঘটে। 11 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা এবং সামনের যে উপরে যে দুইটা দাঁত আছে, এই দুই দাঁতকে সানায় উলিয়া বলে। এই যে সামনে বড় বড় যে দুইটা দাঁত থাকে, ঠিক আছে, বড় যে দুইটা দাঁত থাকে, আমরা যে যেগুলো দিয়া খাই থাকি, যা চাবাই হুজুর, সামনে থেকে, হ্যাঁ। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেছেন? জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না? না হুজুর, দেখা যাচ্ছে না তো। তাহলে আমি একবার চেটে জয়েন করেছিলাম। জি, আপনি দত পড়ছেন তখন কি মুখস্থ করছেন নাকি, বুঝি নাই। দত পড়ছিলেন না, স্ক্রিন শেয়ার তখন দেখা যাচ্ছিল না নাকি? না, তখন দেখা যাচ্ছিল না তো। ও, সেটা আগে বলবেন না, আমার তো শেয়ার করা দেখা যাইতেছে। আপনি একটু কাইটা আবার বের আবার মানে ঢোকেন দ্রুত, বলতে হবে তো আমার তো স্ক্রিন শেয়ার করা। আব্দুল কাদের ভাই, এত দেরি হইলো? জি জুলিয়াস ভাই, এখন দেখা যাইতেছে স্ক্রিন? হ্যাঁ জি হুজুর। জি আব্দুল কাদের ভাই। জি। জি, এত দেরি হইলো, মাখরাজ কি হয়েছে আপনার? একটু হ্যাঁ। পড়েছিলাম। জি জি, বলেন 1 থেকে 10 মাখরাজ। দাঁড়ান। পিডিএফ। মুখস্থ বলতে হবে মাখরাজগুলো, শুধু মাখরাজগুলো, হরফের প্র্যাকটিস না, শুধু মাখরাজ। ও মাখরাজ ছোটকে তো মানে যে মুখস্থ হরফে করিনি, মুখস্থ করেন নাই তাই? জাস্ট পড়েছিলাম সব 10 পাতা পর্যন্ত পড়েছিলাম। আসলে মাখরাজগুলো অনেক না, কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে মাখরাজটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা মানে হচ্ছে নাম্বার না মুখস্থ রাখতে পারলেও কোন হরফ কোথা থেকে উচ্চারিত হয় এই বিষয়টা আমাদের মনে রাখতেই হবে। এর বিপরীত কিছুই নেই আসলে। এটা মাখরাজটা আমি চাইলেও আপনাদেরকে কোনোভাবেই করতে পারবো না, মাখরাজটা পড়তেই হবে। মানে কোন হরফের ইনশাআল্লাহ নিচে। নেক্সট ক্লাসে দিয়ে দেবো। আমি ওইভাবে ভাবিনি, আমি ওকে জাস্ট আমি ভাবলাম যে ডাইরেক্টলি পড়া নিবেন ওই দেখে সেই দেখে। পড়াও নিব, আমি ওইভাবে সেই পড়াও পড়েছি। নিব, আগে মাখরাজ নেয়ার পরে সেই পড়া নেব, ঠিক আছে? এর ও, জন্য আমি তো আমি সেই পড়াও পড়িনি। নিছি। নেক্সট ক্লাসে দিয়ে দেবো ইনশাআল্লাহ। জি জি, জুলিয়াস ভাইয়ের কাছ থেকেও নিছি। দেখবেন সেই মাখরাজ আগে নিব, তারপরে হরফের উচ্চারণ নিব, মানে দুইটাই নিব। ঠিক আছে, আপনি মাখরাজগুলো কমপ্লিট মুখস্থ করে রাখবেন। আর র এর হরফ, র এর এটা পড়েন, প্র্যাকটিসটা পড়েন। র
জবর র, র যে রি, র পেশ রু, র রি রু। র জবর র, র জবর র, র জবর র, র যে রি, র জবর র, র একসাথে পেশ পড়েন, রু। রজবর র, রজবর র, র র। হ্যাঁ, র র র, র জবর র, র যে রি, র রি, র জবর র, র পেশ রু, র রু। র যে রি, র জবর র, রি র, র যে রি, র যে রি, রি রি, র যে রি, র পেশ রু, রি রু। র পেশ রু, র জবর র, রু র, র পেশ রু, র যে রি, রু রি, র পেশ রু, র পেশ রু, রু রু। জি, মাশাআল্লাহ। আপনি মাখরাজগুলো একটু মুখস্থ করে আগামী ক্লাসে শোনায়েন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদেরকে আমি একটা সংক্ষিপ্ত একটা দুইটা পেজ দিয়ে দিব, যারা পিকচার দেখে তো পড়বেনই, যদি এটা দেখতে অনেকের দেখা গেছে সময় লাগে তাহলে অল্পতে যেন পড়তে পারেন সেভাবে একটা দিয়ে দিব অনেক। 11 নম্বর মাখরাজ, যেটা বলছিলাম জিহ্বার আগা তিনটাই, এটা হচ্ছে সামনের উপরে দুই দাঁত, এই যে দুই দাঁত, এই যে সামনে যে দুইটা দাঁত থাকে একদম বরাবর সামনের দিকে যে দুইটা দাঁত থাকে, উপরের দিকে নিচেও থাকে, উপরের দিকে যে দুইটা দাঁত থাকে, এই দাঁতের যে গোড়া আছে মারির দিকে ওইখানটায় লাগতে হয়। ওইখানটায় লাগানোর পরে ত, দেল, তা তিনটা হরফ উচ্চারিত হয়। ত, দেল, তা। আমরা প্র্যাকটিসে আসবো, মুখস্থ করবো, তার আগে একটু পরেরটায় যাই। পরেরটা হচ্ছে জিহ্বার আগা। সামনের জিহ্বার আগা কিন্তু ঠিক আছে, সামনের উপরও ঠিক আছে, সামনের উপরের দুই দাঁত এইটাও ঠিক আছে। শুধুমাত্র পরিবর্তন ঘটছে এখানে যে জিহ্বার আগাটা যে গোড়ায় লাগতো দুই দাঁতের, সেই গোড়ায় না লাগা আগায় লাগবে। এতটুক দাঁতের দুইটা স্থানে গোড়ায় লাগলে হয় ত, দেল, তা, তিনোটাই কিন্তু একটু শক্ত হয়, লাইগা হয় ত, দেল, তা। আর ওই দাঁতেরই আগায় লাগে, ওই দুই দাঁতের আগায় লাগবে, এবং তিনটা হরফ হবে, তিনোটাই নরম হবে, শব্দ আসবে না। মনে রাখতে হবে আরবি হরফের মধ্যে মানে একদম বেশি যে নরম সেই হরফের মধ্যে এই তিনটা। আমরা যেটা ভুল করি, যেমন জলিমিন পড়ি, ঠিক আছে, মিনা জলিমিন, এই যে একটা ভুল করি। তারপরে ইদা জুলজিলা, ইদার জায়গায় ইজা যা, এই যে জালের জায়গায় আল্লাহ জিনা, জালকে আমরা এভাবে পড়ি, আবার সাকে পড়ি সা, এভাবে শব্দ আসে। কিন্তু এই তিনটা একদম নরম হবে, কোনো শব্দ আসতে পারবে না, একদম নরম, কোনো শব্দ আসবে না। আর এই তিনটা মনে রাখার সহজ বিষয় হচ্ছে গোড়ায় লাগলে হয় ত, এখন তর পরের হরফ কি জ, তাহলে আগায় লাগলে হয় জ, গোড়ায় লাগলে হয় দাল, আর দাঁতের আগায় লাগলে হয় দালের পরে জাল, গোড়ায় লাগলে হয় তা, আর দাঁতের আগায় লাগলে হয় সা। দেখেন তিনটা হরফের সময় কোনো শব্দ আসতেছে না। ল, জাল আর জর মধ্যে তফাৎ, ত আর তার মধ্যে তফাৎ হচ্ছে তামিজের তফাৎ, ঠিক আছে, তামিজের তফাৎ মানে ওই যে মোটা চিকন যে সিফাতটা আছে, মোটা চিকন, এইটার তফাৎ আছে শুধু। মোটা আর চিকন ইস্তেআলা হয় আর ইস্তেআলা হয় না, যেটা তো মোটা কোনটা, তটা মোটা হয়, তাটা চিকন হয়। আবার জ্বর ক্ষেত্রে জ মোটা হয়, জাল চিকন হয়, কিন্তু উচ্চারণ দুইটা একই, নরম, একই রকম উচ্চারণ, সেম উচ্চারণ, শুধু একটু মোটা আর চিকন রাখতে হবে। র, রেল, র, রেল। আর সা বলার সময় জিহ্বার আগাটা ওরকম বের করতে হবে, কোনো শব্দ আসবে না, বাতাস বের হবে। জিহ্বাটা যখন লাগবে ওই অবস্থায় বাতাস বের হবে। স্যা, স্যা, স্যা। فمن يعمل مثقال 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 ذرة خيرا يره. ث ث ثم كلا سوف تعلمون. ث ث ث তাহলে আমরা দুইটা মাখরাজকে খুব সহজভাবে নিতে পারি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। 2 নম্বর হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল, জাল, সা। এর পরেরটা যদি আমরা যাই তাহলে এইটা আমরা দেখতে পাবো হচ্ছে জিহ্বার আগা ঠিক আছে, শুধু পরিবর্তন ঘটছে
13-র মধ্যে 12 আর 13-র মধ্যে পরিবর্তন করছে নিচের দুই দাঁত, বাকি সব ঠিক আছে, দাঁতটা চেঞ্জ হয়ে গেছে, এবার নিচের দুই দাঁত, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা ঠিক আছে, কিন্তু আগের সঙ্গে লাগিয়ে অনেক বইতে বা অনেকভাবে যদি পড়ে থাকেন দেখবেন যে পেট থেকে আগা এভাবে লেখা আছে, ঠিক আছে, পেট থেকে আগা। মূল কথা হচ্ছে যে আপনার যে কোনো মাখরাজ যেগুলো 3টা হরফ করে পড়ি, এগুলো কোনোটাই ওই যে জিমশিনিয়া ওটার সময় বুঝাইছিলাম যে কোনোটাই কি একই জায়গা থেকে হয় না, একই জায়গা থেকে সবগুলো একই রকম হইতে পারে না, ভিন্ন ভিন্ন জায়গা থেকে হয়। তো এই প্রতিটা হরফ ত দাল তা বলবো সেটাও কিন্তু ত, এটা একদম জিহ্বার গোড়া থেকে পেট পর্যন্ত পুরোটা জিহ্বাটা লাইগে থাকবে, হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে পেটের দিক পর্যন্ত। আবার তা যখন বলবো তখন একদম পেটের দিকে চলে আসবে ত্যা, ডাল বলবো আরো একটু এদিকে নিচের দিকে চলে আসবে দেল। আর যখন বলবো জটাও একদম জিহ্বার আগা থেকে পেটের দিকে পুরো হরফটা, কারণ এই মোটা যেটা হয় সেটার জিহ্বাটাও মোটা হয়ে লাগে জ। ঠিক এইখানে করছে কি অনেক অনেক সময় দেখবেন মানে পাইলে তখন মনে করবেন যে কি পড়লাম, এর জন্য বলতেছি ব্যাখ্যাটা আসলে। অনেক সময় বইতে কি করছে 13 নম্বরে গিয়ে দেখাইছে যে সদের মাখরাজটা হচ্ছে জিহ্বার নিচের দাঁতের দুই দাঁত যে আছে, নিচের যে দুই দাঁত আছে এই দুই দাঁতের আগা থেকে পেট বা পেট থেকে আগা। এখন এইটা একটা ব্যাখ্যা দিলে হবে না, তাহলে প্রত্যেকটা মাখরাজ ব্যাখ্যা দিতে হবে। পেট থেকে আগা হয় কোনটা? সদ, কারণ এটা মোটা, আপনাকে এটা বুঝতে হবে, এটার জায়গাটা বেশি লাগে, সদ সদ। সিনটা কিন্তু লাগে না, পেট থেকে দরকার হয় না, সিনটা একটু আগার দিকে চলে আসে সিন। আর যা বলার সময় জিহ্বাটা একটু বের হয়ে আগার দিকে চলে আসবে যা। 13 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ যেভাবে জালসা সব থেকে নরম এবং শব্দ আসবে না, কোনো শব্দ আসবে না, ঠিক আছে, মাথায় রাখবেন। যদি দেখেন কখনো কোনো মানে বলতে হয় না, কখনো যদি কোনো হুজুরকেও দেখেন পড়তে যে সে শব্দ করে পড়তেছে, অনেক সময় আমরা তো দেখা যায় যে এখনো আমাদের দেশে যে সবাই কনসেপ্ট শুদ্ধভাবে পড়তে পারে এমন না, অনেক মসজিদের ইমামদেরও পরিপূর্ণ শুদ্ধ হয় এমন না, কিন্তু মনে রাখতে হবে সাকে সা উচ্চারণ করলেই সহি হয়। এখন এইটাকে খুব সুন্দর করে উচ্চারণ করা একটা, আর একটা হচ্ছে মোটামুটি উচ্চারণ করা। তো দেখা যায় অনেকেই এই জ জাল সা এখনো সবাই ওভাবে হয় নাই উচ্চারণটা, ঠিক আছে, এটা নরম করতে পারে না এখনো অনেকে। তো মনে রাখতে হবে যে সেইটা কিন্তু আপনার জন্য মানে মানে অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে যে এটা কোনো শব্দ আসবে না, এটাই সহি, কোনো শব্দ আসবে না। আপনারা চাইলে এটার উচ্চারণ মানে যদি দেখতে চান তাহলে ইউটিউবে ঢুকে আপনারা সার্চ দিতে পারেন আমাদের বাংলাদেশের অন্যতম হুফাজুল কোরআন ফাউন্ডেশনের বা আমাদের উস্তাজ শায়েখ আব্দুল হক সাহেব, ঠিক আছে, সার্চ দিলেই দেখবেন আপনার পিএসপি কোরআনে আলো সহ বিভিন্ন আমাদের যত প্রতিযোগিতা সবগুলোরই আমাদের উস্তাদ এবং আমাদের প্রশিক্ষণ সব কিছুই, তার উচ্চারণটা দেখবেন কোনো শব্দ আসবে না, ঠিক আছে, উচ্চারণটা এরকমই, আমরাও যখন পড়ছি এরকমই। কিন্তু দেখা যায় যে সবাই তো হাফেজ হয় না, আবার সব হেফজখানা একরকম না, এটা আমার মাথায় রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় যে উচ্চারণগুলো থেকে শব্দ আসে অনেকের, এইটা সহি না। আপনারা চাইলে এই উচ্চারণগুলো আসলে ওভাবে বের করে পারবেন না যে কোনো সূরা থেকে, তাইলে চাইলে আপনি সৌদি আরবের যারা তেলাওয়াত করে তাদের তেলাওয়াত দেখতে পারেন, কোনোটাই শব্দ আসে না। সো আমাদের মাথায় রাখতে হবে জালসার ক্ষেত্রে কোনো শব্দ কোনোভাবে আসবে না। আমরা অনেকে সা বলি, সা বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ, কোনো শব্দ আসবে না। আবার বিপরীত হচ্ছে এই তিনটা, একদম শব্দ আসবে, ঠিক আছে, যতটা শব্দ করা যায় শব্দ আসবে। এর মধ্যে সরটা মোটা রাখতে হবে, এর মধ্যে তফাতটা হচ্ছে সরটা মোটা রাখতে হবে, সিনটা চিকন রাখতে হবে। আমরা তো মোটা কেন রাখতেছি সেগুলো আমরা আগেই পড়ছিলাম, মনে আছে কিনা, হরুফুল ইস্তিআলা 7টা, তার মধ্যে কিন্তু এই তোয়াও আছে, জওয়াও আছে, সদও আছে হরুফুল ইস্তিআলার মধ্যে। তো এর জন্য সরটা মোটা হইতেছে, হরুফুল ইস্তিআলা সরটা কি হবে? মোটা হবে, আর সিনটা হবে চিকন। উচ্চারণ একই, সদ সদ। কোথায় লাগাইতে হবে? উপরে লাগাই, আমরা অনেক সময় সদ সিন ঝাকে উপরের দাঁতে লাগাই, এর জন্য আমাদের উচ্চারণ হয় না। আমাদের সহি জায়গায় লাগাইলে মানে কাইফিয়াতটা যেখানে দেওয়া আছে ওইখানে যদি আমরা লাগাই অবশ্যই হবে নিচের দাঁতের আগার সঙ্গে লাগাবো, সদ সদ, এরপরে
সিন, চিকন করতে হবে, সিন, জা, জা। এই ঝার উচ্চারণটা হবে কেমন, এই যেমন স্পার্ক করলে, ইলেকট্রিক্যাল স্পার্ক করলে একটা শব্দ আসবে, দেখবেন জির এরকম করে শব্দ আসে, ওই শব্দটার মতো। অনেকে আমরা এখানে ভুল করি, সেটা হচ্ছে যে বাংলায় বর্গ জয়ের পরে যে ঝ আছে সেটা পড়ি, সেটা কিন্তু এরকম হয় ঝাড়ু, আর এটা হবে জ্যারু, জ্যারু। অতটা শব্দ আসবে না, ওর থেকে আরেকটু নিচে নামাই নিতে হবে, জ্যারু, জ্যা, জ্যা। إذا زلزلت الأرض زلزالها। এই হচ্ছে আমাদের এই তিনটা, আমরা আবার 11 থেকে পড়ি আর প্র্যাকটিস করি। 11 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ, 11 নম্বর মাখরাজ। জিব্বার আগা, জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের গড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। আমার সাথে কয়েকবার সবাই এখনই পড়ে নেন, তাহলে মুখস্থ করতে আর সময় লাগবে না। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। সামনের উপরে দুই দাঁতকে বলে সানায়া উলিয়া, ঠিক আছে, আর নিচের দুই দাঁতকে বলে সানায়া সুফলা। তো জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দেল তা। তটা মোটা রাখতে হবে, ত কি করতে হবে, মোটা, ত, 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 দেল, তা, তা, চিকন করতে হবে, তা, তয় আকারে তা, কিন্তু তটা আবার বাংলায় তয়ের মতন করা যাবে না। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দেল তে, প দেল তে। আমরা একটু চিত্র দিক তাকাই আর পড়ি, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দেল তে, প দেল তে, প দেল তে, প দেল তে। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দেল তে, প দেল তে। আচ্ছা, আমরা প্র্যাকটিসে যাই তাহলে। ত জবর, আমরা এখানে অনেকে ভুল করি, সেটা হচ্ছে আমরা এটা সাইরে সাইরে পড়তে যাই, মানে প্রতিটা হরফ আলাদা আলাদা পড়ি, তার জন্য কিন্তু এটা দেওয়া হয় নাই। তাইলে তো একবার দিয়ে দিলেই হইতো। এইটাকে মিলাই মিলাই পড়বেন, তাহলে আপনার ওই যে হরফ উচ্চারণটা আপনার কনসেপ্টের মধ্যে পড়তে পারবেন। মিলাই মিলাই মানে জোড়া জোড়া পড়বেন, প্রত্যেক বক্সকে জোড়ায় জোড়ায় পড়তে হবে কিন্তু। ত জবর ত, তজের তৈ, তৈ মোটা, তৈ, ত পেশ তু, ত তৈ তু, ত তৈ তু, ত জবর ত, ত জবর ত, ত ত। এই যে জোড়া মিলাইয়া ত ত, ত ত। আরেকটা বিষয়, যেমন জুলিয়াস ভাইকে পড়তে বলছি, তখন সে পড়ছে, টান দেই আমরা, হরকতে কখনো টান হবে না। আমরা হরফের উচ্চারণের সময় টান দিয়ে দিব এক আলিফ, কিন্তু হরকত মানে জবরজের পেজ দিয়ে যখন পড়ব, কোনো টান ছাড়া পড়তে হবে, ঠিক আছে, টান ছাড়া দ্রুত পড়তে হবে। ত জবর ত, ত জবর ত, ত ত, ত ত, এভাবে দ্রুত, ত ত। ত জবর ত, তজের তি, ততি, ত জবর ত, ত পেশ তু, ততু, তজের তৈ, ত জবর ত, তৈ ত, তজের তৈ, তজের তৈ, তৈতি, তজের তৈ, ত পেশ তু, তুই তু, ত পেশ তু, ত পেশ, ত জবর ত, তু ত, ত পেশ তু, তজের তৈ, তু তুই, ত পেশ তু, ত পেশ তু, তু তু। এরপরে দাল, দালটা একদম ইজি, মানে আমরা যে হরফগুলো দেখব যে জোড়ায় পড়ি, তার মধ্যে অনেকগুলো একটা বাদে বাকিগুলো ইজি। যেমন ত, এটা আরবিতে পড়তে হয়, বাকি দুইটা আপনি বাংলায় পড়তে পারেন। এটা হচ্ছে ওই যে আরোবাঙ্গা দ বলি বা দ বলি, যেটাকে বলি আমরা ছোট দ, সেইটা। আর এটা হচ্ছে তা, বাংলা যে তয়াকার তা আছে, তটা আছে, ওটা তয়াকার দিয়ে পড়তে হবে, এই দুইটা। এটা একদম ইজি, শুধু তয়ের ক্ষেত্রে মোটা রাখবো, এটা মনে রাখবো। যেমন দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দয়াকারে দা, দয়ের শিকার দি, দয় প্রস্যকারে দু, একদম ইজি। দা দি দু, দা দি দু। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল জবর দা, দাল পেশ দু, দাদু, দাল জের দি, দাল জবর দা, দিদা, দাল জের দি, দাল জের দি, দিদি,
দাল জের দি দাল পেশ দু দিদু, দাল পেশ দু দাল জবর দা দুদা, দাল পেশ দু দাল জের দি দুদি, দাল পেশ দু দাল পেশ দু দুদু। এরপরে হচ্ছে তা, জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, কিন্তু মাখরাজ কিন্তু মনে রাখতে হবে। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, তা জবর তা, তা জবর তা তাতা, তা জবর তা, তা জের তি তাতি, তা জবর তা, তা পেশ তু তাতু, তা জের তি, তা জবর তা তিতা, তা জের তি, তা জের তি তিতি, তা জের তি, তা পেশ তু তিতু, তা পেশ তু, তা জবর তা তুতা, তা পেশ তু, তা জের তি তুতি, তা পেশ তু, তা পেশ তু তুতু। আমরা এখান থেকে তটা একটু আবার পড়বো, তটা আবার পড়েন আমার সাথে সাথে, ঠিক আছে? আমি থাইমে থাইমে পড়তেছি, আপনারা পড়বেন। অ, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, গোড়ার সঙ্গে লাগায়া, গোড়া থেকে পেট পর্যন্ত জিব্বাটা মিলে যাবে, ঠিক আছে? প, প জবর প, পজের ই, প পেশ ও, প ই ও, প জবর প, ত জবর ত, ত ত, ত জবর ত, ত জের ই, প ই, প পেশ ত জবর ত, প পেশ তু, প ও, ত জের তি, ত জবর ত, তি প, ত জের তি, ত জের তি, তি তি, ত জের তি, ত পেশ তু, তি তু, ত পেশ তু, ত জবর ত, তু ত, ত পেশ তু, ত জের তি, তু তি, প পেশ তু, ত পেশ তু, তু তু। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে নেক্সট ইতে যাই। কোনো সমস্যা থাকলে বলবেন, আমরা ধরলে প্রয়োজনে আবার বুঝাবো কোনোটা সমস্যা হইলে। 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে, শুধু গোড়ার জায়গায় আগা হয়ে যাবে। জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নরম আওয়াজে, ঠিক আছে, নরম আওয়াজে করতে হবে। ল জাল ফা, ল জাল ফা। আমরা একটু এই চিত্র দিক তাকাই। জিব্বাটার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, দুই দাঁতের আগা, আগাতে এইভাবে লাগছে, আগাতে লাগাইতে হবে। আপনি যদি নিচের দাঁতের আগায় লাগাইয়া তারপরে এই উচ্চারণ করেন, কখনোই কিন্তু নরম হবে না, সম্ভব না। খেয়াল করবেন নিচের দাঁতে যেন জিব্বা না লাগে, উপরের দাঁতের আগায় লাগবো। আগার একদম আগা থেকে পেট পর্যন্ত হবে র, আগায় হবে জাল, জিব্বাটা বের হয়ে আসবে এবং একটা বাতাস বহমান থাকবে, মানে চলতে থাকবে, ঠিক আছে? দেখবেন সা বলার সময় দেখেন বাতাস আসে কিনা, মুখের সামনে হাত দিয়ে দেখেন। সা 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 সা, ল জাল সা। তাহলে মাখরাজটা 12 নম্বর মাখরাজে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা সঙ্গে লাগাইয়া ওয়াজাল ফা, জিব্বার আগা সামনের উপরের, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়াজাল ফা, জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া য জাল ফা, য জাল ফা, য জাল ফা, ফা ফা, য জাল ফা, কোনো শব্দ আসবে না। য জাল ফা, ল জবর য, জের জি, জ পেশ জু, জ জি জু, জ জি জু, জ জি জু, জ জবর জ, জ জবর জ, জ জ, জ জবর জ, জ জের জি, জ জি, জ জবর জ, জ পেশ জু, জ জু, জের জি, জ জবর জ, জি জ, জের জি, জের জি, জি জি, জের জি, জ পেশ জু, জি জু, জ পেশ জু, জ জবর জ, জু জ,
জ পেশ জু জের জি জু জি জ পেশ জু জ পেশ জু জু জু। প্রতিটা হরকত জবর বলেন, জের বলেন, পেশ বলেন অথবা অন্য অবস্থায় মাত পড়লেন, নুন সাকিন তানবিন পড়লেন, সামনে তো পড়বেন, যে কোনো অবস্থায় এই হরফগুলো পড়েন না কেন মাখরাজের কোনো পরিবর্তন কখনো করা যাবে না। কোরআন শরীফ পড়লেও মাখরাজের পরিবর্তন করা যাবে না, দোয়া পড়লেও মাখরাজের পরিবর্তন করা যাবে না, হাদিস পড়লেও মাখরাজের পরিবর্তন করা যাবে না, আরবি বললেও মাখরাজের পরিবর্তন করা যাবে না। মনে রাখতে হবে এটা ভালো করে। দোয়াটা নরম হবে, মোটা হবে, সেভাবেই আপনাকে রাখতে হবে সবসময়। ল জবর ল, জের জি, জ পেশ লু, জ লি জু, জ জবর জ, জ জবর জ, জ জ, জ জবর জ, জ জের লি, জ লি, জ জের জ জবর জ, জ পেশ লু, জ লু, জ জের লি, জ জবর জ, লি জ, জ জের লি, জ জের লি, লি লি, জ জের লি, জ পেশ জু, লি জু, জ পেশ জু, জ জবর জ, জু জ, জ পেশ জু, জ জের লি, জু লি, জ পেশ জু, জ পেশ লু, জু জু। এরপরে জালটা হবে কি, জিব্বার আগা সামনে উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাই হবে, শুধু মানে চিকন হবে। জ আর জালের মধ্যে তফাৎটা কি, চিকন হবে। জাল জবর জা, জা জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু, জাল জবর জা, জাল জবর জা জা জা, জাল জবর জা, জাল জের জি জা জি, জাল জবর জা, জাল পেশ জু জা জু, জাল জের জি, জাল জবর জা জি জা, জাল জের জি, জাল জের জি জি জি, জাল জের জি, জাল পেশ জু জি জু, জাল পেশ জু, জাল জবর জা জু জা, জাল পেশ জু, জাল জের জি জু জি, জাল পেশ জু, জাল পেশ জু জু জু, জু। সা কোনো শব্দ আসবে না কিন্তু, মনে রাখতে হবে, বারবার বলতেছি সা এর ক্ষেত্রে কিন্তু অনেকেই ভুল করেন। জিবার আগা সামনে উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায় কোনো শব্দ আসবে না, নরম আওয়াজে বাতাস বের হয়ে আসবে দাঁত আর জিব্বার ফাঁক থেকে। স্যা 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 স্যা, স্যা জবর স্যা, স্যা জের সি সি সি, সা পেশ সু, স্যা সি সু, স্যা সি সু, সা জবর সা, সা জবর সা, সা সা, সা জবর সা, সা জের সি, স্যা সি, স্যা সি, সা জবর সা, সা পেশ সু, সা সু, সা জের সি, সা জবর সা, সি সা, সা জের সি, সা জের সি, সি সি, সা জের সি, সা পেশ সু, সি সু, সা পেশ সু, সা জবর সা, সু সা, সা পেশ সু, সা জের সি, সু সি, সা পেশ সু, সা পেশ সু, সু সু, সা সি সু, সা সা সি সু, সা সি সু, সা সি সু। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের, তফাৎটা কোথায় হচ্ছে, শুধু নিচের, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া শব্দ করে করে পড়তে হবে। সদ, সিন, জা, জা। জা বলার সময় জিব্বার আগাটা নিচের দুই দাঁতের সাথে একটু চাপ দিয়ে বলবেন, তাইলে হবে। ও যে আমরা বর্গজ জয়ের পরে যে ঝ পড়ি ওটাকে চাপ দিয়ে বলবেন, তাইলে এটা জিরজির আওয়াজে বের হয়ে আসবে। জা, 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 সদ, সিন, 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 জা, জা। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের সামনের নিচের দুই দাঁতের সামনের নিচের দুই দাঁতের আগা সঙ্গে লাগাইয়া
আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সদ সিন, ঠিক আছে? এরকম করে আপনারা যেমন প্রেসার কুকারে শব্দ আসে অথবা মাছ ভাজলে ঠিক ওভাবে সিন। এরপরে জ্যা 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 صاد سين ذا ذا صاد سين ذا ذا জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া صاد سين 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 ذا 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 সদটাকে মোটা রাখতে হবে, এটা হরফুল ইস্তেআলা, মোটা হরফ। সদ জবর স স স সজের সই সদ পেশ সু সই সু সই সু সই সু সই সু সই সু স স স স, ঠিক আছে? স মোটা স সই 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 সু সই সু। সদ জবর স সদ জবর স স স সদ জবর স সজের সি সি সদ জবর স সদ পেশ সু সু সজের সি সদ জবর স সি স সি না কিন্তু মোটা করে সই 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 স সজের সি সজের সি সই সই সজের সি সদ পেশ সু সই সু সদ পেশ সু সদ জবর স সু স সদ পেশ সু সজের সি সু সই সদ পেশ সু সদ পেশ সু সু সু। সিনটা হবে এইটার চিকন, মানে বলে না ভার্সন, শুধু চিকন ভার্সন হবে, আর কিছু না। সিন জবর সা 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 সিনজের সি সিন পেশ সু সা সি সু সিন জবর সা সিন জবর সা 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 সিন জবর সা সিনজের সি সা সি সিন জবর সা সিন পেশ সু সা সু সিনজের সি সিন জবর সা সি সা সিনজের সি সিনজের সি 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 সিনজের সি সিন পেশ সু সি সু সিন পেশ সু সিন জবর সা সু সা সিন পেশ সু সিনজের সি সু সি সিন পেশ সু সিন পেশ সু 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 স্যা সি সু স্যা সি সু স্যা সি সু। এরপরে হচ্ছে জ্যায় জ্যায় জ্যায়ের মধ্যে জির জির আওয়াজ হবে এবং শব্দটা চাপ দিয়ে পড়তে হবে। জ্যায় 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 জবর জ্যায় জাজের জি জা পেশ জু জ্যাজি জু জ্যাজি জু জ্যা জি জু জ্যা জি জু জ্যা জি জু, ঠিক আছে? জ্যা জ্যা জি জু যা জবর যা যা জবর যা 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 জবর যা জাজের জি যা জি যা জবর যা যা পেশ জু যা জু জাজের জি যা জবর যা জি যা জি যা জি যা জাজের জি জাজের জি 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 জাজের জি যা পেশ জু জি জু জি জি জু যা পেশ জু যা পেশ জু যা জবর যা জু যা জু যা যা পেশ জু জাজের জি জু জি যা পেশ জু যা পেশ জু 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 যা জি জু যা জি জু। 14 নম্বর মাখরাজ। এই যে আমরা যে মাখরাজের কয়েকটা ভাগ পড়ছিলাম, মনে আছে কিনা? হালকুন মানে কণ্ঠনালী, সেটা 1 থেকে 3 শেষ করছিলাম। তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম লিসান জিব্বা, এটা শেষ করলাম এইমাত্র, 13 পর্যন্ত জিব্বা থেকে শেষ হয়ে গেছে। এরপরে আমরা পড়ছিলাম শাফাতান, 2 ঠোঁট, এরকম মাখরাজ 2টা, এই শুরু হয়েছে 2 ঠোঁটের। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁট, নিচের যে ঠোঁটটা আছে, হ্যাঁ, এই যে নিচের ঠোঁট, এইটা যে পেট আছে, পেট মানে হচ্ছে ভিজা জায়গা, ঠিক আছে? ভিজা স্থান।
আমরা এটাকে বোঝার জন্য আরো সহজ করতে পারি, যে যেমন ধরেন আমরা শীতের সময় যে ইগুলো দেই, ভেসলিনগুলো দেই, বা এটা দেই, এটা কিন্তু জিহ্বার শুকনা জায়গায় দেই, মানে ঠোঁটের শুকনা জায়গায় দিই, বাহিরের দিকে দিই, তাই না? ঠোঁটটা আমাদের ফাটে শুকনা জায়গাটা, এই যে ভিতরের জায়গাটা ভিজা থাকে, ওই ভিজা জায়গাটাকে আমরা পেট বলতেছি, ঠিক আছে, পেট বলতেছি। তো নিচের ঠোঁটের পেট মানে হচ্ছে ওই ভিজা জায়গাটা ভিতরের দিকে লাগবে, উপরের দুই দাঁতের আগা, মানে আপনি তো গোড়া লাগাইতে পারবেন না, যদি বলেন যে দুই দাঁত তাতেও হয়, মানে কারণ দুই দাঁতের আগাই লাগবে, গোড়া কিভাবে ঠোঁটে আইসা লাগাবেন। তো তারপরও স্পষ্ট করে বলা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সরি, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। 14 নম্বর মাখরাজ, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, পেট বা ওই যে এখানে আপনাদের ব্র্যাকেটে এটা বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি যে ভিজা জায়গা, ভিজা স্থান, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া আমরা এটা অনেকে বাংলা ফা বলি, ফা ফা, আমরা অনেক সময় বাংলায় বলি ফুপু, ফুপা, এই বাংলার সাথে এটা মিলাইলে হবে না, এটার মধ্যে কিন্তু মানে বাতাস বসবে দাঁতের ফাঁক থেকে, যখন আপনার ঠোঁটে লাগবে তখন একটা বাতাস বের হয়ে আসবে, ফা ফা ফুফু ফাফা ফুফু ফুফা ফুফা। দেখেন এটা বলতে কষ্ট হয়, কারণ এটা বাংলায় বলা যাবে না। ফা ফা ফা, জিভ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, যে নিচের ঠোঁটের পেট সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা, ফা জবর ফা, ফাজের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু, ফা ফি ফু। إنا فتحنا لك فتحا مبينا، ف ف ف ف أف أفواجا أفواجا، ألم تر كيف فعل كيف فعل ربك بأصحاب الفيل، فا 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 جبر فا، فاجر في، فا پیش فو، فا في فو، فا جبر فا، فا جبر فا، فا فا، فا جبر فا، فاجر في، فا في، فا جبر فا، فا پیش فو، فا فو، فاجر في، فا جبر فا، في فا، فاجر في، فاجر في، في في، فاجر في، فا پیش فو، في فو، فا پیش فو، فا جبر فا، فو فا، فو فا، فا پیش فو، فاجر في، فو في، فا پیش فو، فا پیش فو، فو فو، فا ফি ফু, ফা ফি ফু। এরপরে হচ্ছে দুই ঠোঁট হইতে, ঠিক আছে, একদম ইজি, দুই ঠোঁট হইতে ওয়াও ব্যা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট, যে দুইটা ঠোঁট আছে আমাদের, এই দুই ঠোঁট হইতে ওয়াও ব্যা মিম উচ্চারিত হয়। এখন আমরা অন্য মাখরাজগুলো ভাঙি নাই, যেটা তিনটা করে ওটা ভাঙি নাই, বলছিলাম না যে জিহ্বার আগা থেকে পেট, মানে দাঁতের গোড়া থেকে পেট, আগা থেকে পেট, কিন্তু ভাঙিয়া পড়ি নাই, কিন্তু এইটার ক্ষেত্রে একটু ভাঙিয়া পড়তে হবে, কারণ এটা তিনটা তিনটা জায়গা থেকে স্পষ্টভাবে ভিন্ন ভিন্ন রকম উচ্চারণ হয়। দেখেন এই যে ই উচ্চারণটা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, দুই ঠোঁটের ভিজা জায়গা, ভিজা জায়গা তো অলরেডি আমরা ব্যাখ্যা করছি, ভিজা জায়গা হচ্ছে ভিতরে দুইটা যে জায়গা আছে, এইখান থেকে বা উচ্চারিত হয়। এইটার মধ্যে এই এই মাখরাজের মধ্যে শুধু ওয়াওটা একটু কঠিন, বাকিগুলো সহজ। বা আমরা বাংলায় যে ব বলি না, ব ছোট ব যেটা আছে সেটা, যেমন আমরা উদাহরণ নিতে পারি, যেমন আব্বা, দেখেন বলে দেখেন আব্বা, জিভ ঠোঁটের কোথায় লাগতেছে, আব্বা, ভিতরের ভিজা জায়গা লাগতেছে, আব্বু, বাবা, বাবা। এখন আপনি চাইলে শুকনা জায়গা থেকে পারলে উচ্চারণ করে দেখান, মানে এটা অ্যাবনর্মাল হয়ে যাবে, অব্বা, সামনের দিকে আগাই দেখেন, আব্বা, মিলে না, আব্বু, মানে উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে। তো এইটা আমরা অলরেডি করি, শুধু মাখরাজটা মনে রাখবো, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, বা
দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারিত হয়। বা দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে, কোথা থেকে? ভিজা জায়গা থেকে, ভিজা জায়গা থেকে বা উচ্চারিত হয়। আচ্ছা, এটাকে যেহেতু আসছি, দেখেন চিত্রটা, এই যে ভিজা জায়গা ভিতরের দিকটা লেগে আছে, সামনের দিকটা কিন্তু খোলা আছে ঠোঁটের। এরপরে হচ্ছে ওয়াও, ওয়াও। আচ্ছা, ওয়ার আগে আমরা মিমে যাই, মিমটা শেষ করে আসি। মিম দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, মিম হয় কোথা থেকে? বায়ের বিপরীত, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। মানে দুই ঠোঁটের যে সামনে যে শুকনা জায়গাটা আছে বাহিরের দিকে, যেটা ফাটে ঠোঁট, ওই যে দুইটা ঠোঁট আছে ওখানে লাগাইয়া। এখন এটার উদাহরণ দেখতে পারেন, যেমন মা, মা বলি, দেখেন এটা ভিজা জায়গা থেকে বলি না, শুকনা জায়গা থেকে। মা, আম্মা, আম্মু, হ্যাঁ, মা, মা, মা। এখন আপনি ভিজা জায়গা থেকে বলে দেখেন, ভিতর থেকে, না, মিলবে না, মিলতে চাবে না, ঠিক আছে, অ্যাবনর্মাল হয়ে যায়। তো এই মিমটা আমরা অলরেডি কি ম উচ্চারণটা করি বাংলায়। তো এটা কোথা থেকে? দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। মেইন যেটা সেটা হচ্ছে ওয়াও। ওয়াও কোথা থেকে হয়? দুই ঠোঁট গোল করিয়া, দুই ঠোঁট গোল হয়ে যাবে, একদম গোল, এটা শুকনা আর ভিজা নাই, দুই ঠোঁট গোল, দুই ঠোঁট গোল করিয়া মুখ এক আঙ্গুল পরিমাণ, অর্থাৎ যে দুইটা ঠোঁট থাকবে এটা এক আঙ্গুল পরিমাণ খোলা রাখিয়া ওয়াও উচ্চারিত হয়। তাহলে দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, এক আঙ্গুলও বলতে পারি, এক আঙ্গুল পরিমাণ খোলা রাখিয়া অথবা মুখ খোলা রাখিয়া। এই যে দেখেন, এটার চিত্রটা দিয়ে দেখেন, এইটা ঠোঁট কিন্তু লাগে নাই এবং ঠোঁটটা গোল হয়ে গেছে, এর মাঝখান থেকে বের হয়ে আসবে, হ্যাঁ, মাঝখানটা ফাঁকা, এখান থেকে বের হয়ে আসবে। উচ্চারণটা এমন হবে ডাব্লু ও ডাব্লু, যেমন আমরা ইংলিশে বলি না ওয়াও ওয়াও, এভাবে বলি, এটাকে বলতে হবে। এই যে দুইটা ঠোঁট এমনভাবে লাগছে, দুই ঠোঁট লাগছে আর মাঝখানটা একদম ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, মাঝখানটা এক আঙ্গুল পরিমাণে ফাঁকা থাকতে হবে। এই উচ্চারণটা হবে ওয়াও ওয়াও ওয়াও, গোল করে ওয়াও 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 ওয়াও, ঠিক আছে, ওয়াও ওয়াও ওয়াও। তাহলে মাখরাজে আবার পড়ি আমরা। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, বা ঠোঁটের ভিজায় ভিজায়া, এভাবে বলতে পারি, বা ঠোঁটের ভিজায় ভিজায়, অর্থাৎ ভিজা জায়গা থেকে, মিম ঠোঁটের শুকনা জায়গা থেকে। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, দুই ঠোঁট গোল করিয়া মুখ খোলা রাখিয়া, ওয়াও 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 ওয়াও। ওয়াও জবর ওয়া, জবরের সময় কিন্তু ওয়াও হবে না, ওয়া হবে ওয়া। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, খেয়াল করবেন এটা তিনটা হরফ, হরকত। জবরের সময় একটা উচ্চারণ হয়, জেরের সময় একটা, পেশের সময় একটা। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই মানে ডাব্লিউ ই, উই বলি না আমরা ইংলিশে, উইটাকে ঠোঁট গোল করে বলার চেষ্টা করেন, তাহলেই হবে উই উই। ওয়াও পেশ ভু, ভু বলবেন, এটা বলার সহজ উপায় হচ্ছে, অনেকে উ বলেন, এটা ভুল। এই যে বা ঠোঁটের ভিজা জায়গা থেকে, বা ঠোঁটের ভিজা জায়গা থেকে হয় কি বু, সেটাকে ঠোঁট গোল করে বলার চেষ্টা করেন, তাইলে হবে বু বলার, বয় রস্যকারে বু বলবেন ঠোঁট গোল করে, মিলাবেন না ঠোঁট, তাইলে উচ্চারণ চলে আসবে। আর উ যতই বলেন ঠোঁট গোল করে, এটা কিন্তু আসবে না, কারণ উ তো হলকের শুরু, মানে গলার নিচের দিকে, কোথায় রয়েছে উ আর কোথায় রয়েছে ঠোঁট, তো বু বলার চেষ্টা করবেন, তাইলে আসবে। ওয়াও পেশ ওউ, ওয়াও পেশ ওউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ওউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই উই, ওয়াও পেশ ওউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ ওউ, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া ওয়া ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই ওয়া উই, ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ ওউ ওয়া ভু, ওয়াও জের উই, ওয়াও জবর ওয়া উই ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই উই উই, ওয়াও জবর ওয়াও জের উই, ওয়াও পেশ ভু উই ভু,
ওয়াও পেশ ভু, ওয়াও জবর ওয়া, উই ভু ওয়া, ওয়াও পেশ ভু, ওয়াও জের উই, ভু উই, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ভু ভা উই ভু, ভা উই ভু, ভা ওয়া উই, ভা ভু, উই ভা, উই উই, ভু ভু ওয়া, ভু উই, ভু ভু। ওয়াওটা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আগামী দিন সবাই ওয়াও জিজ্ঞাসা করবো, সবাই আগামী ক্লাস ইনশাল্লাহ সকলেই ওয়াও ওয়াও পড়াটা অবশ্যই নেবে কিন্তু। বা জবর বা, বাজের বি, বা পেশবু, একদম বাংলায় এটা উচ্চারণটা সহজ আছে, দুই ঠোঁটের ভিজা জায়গা থেকে স্বাভাবিকভাবে করে যাবেন। বা জবর বা, বাজের জি, বা পেশবু, বা বি বু, বা জবর বা, বা জবর বা, বাবা, বা জবর বা, বাজের বি, বাবি, বা জবর বা, বা পেশবু, বাবু, বাজের বি, বা জবর বা, বিবা, বাজের বি, বাজের বি, বিবি, বাজের বি, বা পেশবু, বিবু, বা পেশবু, বা জবর বা, বুবা, বা পেশবু, বাজের বি, বুবি, বা পেশবু, বা পেশবু, বুবু। মিমটাও একদম ময়ের মতন উচ্চারণ করে যাবেন, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে মিম উচ্চারিত হয়। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মিম জের মি, মামি, মিম জবর মা, মিম পেশ মু, মামু, মিম জের মি, মিম জবর মা, মিমা, মিম জের মি, মিম জের মি, মিমি, মিম জের মি, মিম পেশ মু, মিমু, মিম পেশ মু, মিম জবর মা, মুমা, মিম পেশ মু, মিম জের মি, মুমি, মিম পেশ মু, মিম পেশ মু, মুমু। আচ্ছা, এর পরে আমাদের যে হরফ যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে, এখন 16 এবং 17। 16 নম্বর মাখরাজ মনে আছে কিনা, জাউফুন, মানে মুখের খালি জায়গা থেকে মাদ উচ্চারিত হয়, মানে টেনে পড়তে হয়, সেটা এখানে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ, মাদ অর্থ টেনে পড়া, মাদ্দুন আরবি শব্দ, মাদ অর্থ টেনে পড়া। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মাদের হরফ উচ্চারিত হয়, যেমন বা বি বু, এতটুক মাখরাজটা এতটুক। মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, যেমন ব্যা বি বু, টেনে টেনে ব্যা বি বু। এই মাদের আলাদা আমাদের ক্লাস হবে, ঠিক আছে, মাদের আমাদের অনেক ক্লাস আছে, আলাদা হবে লেকচার শিট। এখন আপাতত শুধু উচ্চারণের স্থানটা জেনে রাখেন, যে মুখের খালি জায়গা কোনো জায়গায় বাঁধে না। এই অবস্থায় আমরা যেমন আমাদের মা যদি দূরে থাকে বা কেউ যদি দূরে থাকে, তখন আমরা জোরে ডাকি না, তখন দেখবেন মুখ হা হয়ে যায়। এটা ওই এক অক্ষর দিয়ে উদাহরণ দিলে সুন্দর বুঝতে পারবেন, যেমন মা, ধারে থাকলে মা, কাছে যখন থাকে, আবার দূরে থাকলে মা, এরকম করে রাখি না, তখন দেখেন কোথাও জায়গায় বাজে না, এটাই মা। ওরকম বা বি বু, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, যেমন বা বি বু। মাদের হরফ হচ্ছে 3টা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হইলে তার ডান দিকে যে হরকতগুলো হয় সেগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়, এটা না পড়লেও হবে, শুধু ওইটা পড়লেই হবে, যে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, যেমন বা বি বু। 17 নম্বর মাখরাজ খয়সুম, নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, গুন্না, এটারও আলাদা আলাদা ক্লাস আছে, তিনটা গুন্না, একটা ওয়াজিব গুন্না, একটা নুন সাকিন, একটা মিম সাকিন, আলাদা লেকচার শিট আছে, আলাদা ক্লাস আছে, আমরা বিস্তারিত তখন পড়বো। শুধু এতটুকু পড়ে রাখেন কোন স্থান থেকে উচ্চারিত হয়, মুখ নাকের বাসি থেকে, মানে নাকের মধ্যে নিয়ে একটু গুন্না উচ্চারণ করতে হয়, গুন্না মানে ধরে রাখা, যেমন অ্যান, ঠিক আছে। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, নাকের বাসি হইতে, নাকের বাসি বলতে নাকের মধ্যে বোঝাচ্ছে, গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা, আন্না, আম্মা। এই যেমন উদাহরণ এখানে একটা দেখাইছে, গুন্না, গুন্না, মিম্মা, গুন্না। তাহলে 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায় বা উচ্চারিত হয়, যেমন বা বি বু, টেনে টেনে বলবেন বা বি বু। 17 নম্বর মাখরাজ নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। এই হচ্ছে আপনাদের টোটাল মাখরাজ, এগুলো আপনাদের সব পড়া থাকবে আগামী ক্লাস ইনশাল্লাহ 11 থেকে 17, আর যারা দেন নাই পিছনে পড়াও দিবেন। জি আব্দুল কাদের ভাই, জুলিয়াস ভাই, আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা আছে?
জি না। জি জাফি কি যেন নাম, ভুলে যাই ওর নামটা আসলে। জাফি, জাফিয়ান না কি যেন নাম বললা? আচ্ছা, আহ, সিফাত সিফাত। না সিফাত তো হচ্ছে গেসে চলে। সিফাত হচ্ছে সিফাত রিয়া, ওটা হচ্ছে ওর মনে হয় মায়ের নামে। আসলে নামটা যেমন আপনাদের এখানে সেট করা থাকে, তো দেখলে বারবার যেমন আব্দুল কাদের ভাই, জুলিয়াস ভাই নাম দেখলে মনে হয়, বা আপনাদের নামগুলো ইজি, ওর নামটা একটু কেমন যেন কঠিন, উচ্চারণ করাটা কিরকম যেন একটু কঠিন। যাই হোক, নামটা সেট করলে ভালো হইতো। আর এইটা তো আসলে বড়দের ক্লাস, ওদের বুঝতেও মনে হয় সমস্যা হয়, মুখস্থ হয় না, দেখেন না। আচ্ছা জুলিয়াস ভাই, আব্দুল কাদের ভাই, কোনো সমস্যা আছে মাখরাজ নিয়ে? জি না না। ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে আপনারা এই মাখরাজটা পরিপূর্ণভাবে পড়বেন, ঠিক আছে? মাখরাজটা পরিপূর্ণভাবে কমপ্লিট করবেন। মাখরাজটা খুব জরুরি একটা বিষয়। আমরা অনেকে ইনশাআল্লাহ। মাখরাজের প্রতি গুরুত্ব দেই না, কিন্তু মাখরাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাখরাজ মানে হচ্ছে আপনার যদি হরফ উচ্চারণ হয়, তার মানে আপনি কোরআনের, মানে কোরআন সহি পড়ার ক্ষেত্রে আপনি অর্ধেক চলে গেছেন, অর্ধেক পথ চলে গেছেন। বাকি যত তাসবিদ আছে সবগুলো হচ্ছে বাকি তাসবিদ, আপনি অলরেডি দেখবেন যে এটা চলে গেছেন। আসুন আমরা একবার সূরা ফাতিহা পড়ে শেষ করি ক্লাস। আমি পড়বো, এরপর আপনি থেমে থেমে পড়বেন, ঠিক আছে সবাই? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। মাক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি শব্দের অর্থ হচ্ছে শুরু করতেছি, মানে নাম হচ্ছে ইসমুন নাম, আর বিসমি হচ্ছে নামে, বা থেকে নামে হয়। আর আল্লাহ হচ্ছে আল্লাহ, আর রহমানির রহিম দুইটাই প্রশংসা, গুণবাচক নাম। পরম করুণাময়, অতি দয়াল, দুইটার অর্থ প্রায় একই, কাছাকাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. ইয়া শক্ত করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহ, গম্ভীর আওয়াজে গোলহা হলকের শুরু হইতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই যে সিরাত, ইহদিনাস সিরাত, এটা সাদ, ওই যে মোটা করতে হবে। মুস, এটা সিন, চিকন করতে হবে। আমরা আজকে পড়ছি এই মাখরাজগুলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم. صراط الذين মোটা, রিনা কোনো শব্দ আসবে না, জাল মাখরাজগুলো আজকে পড়া এগুলো সব। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. 'ض', 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 'ض',
উচ্চারণটা নরম করতে হবে, এইটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার পর আমিন পড়া মুস্তাহাব, সহিহ হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে। আজকে এই পর্যন্তই থাকবে, আপনারা আগামী দিন মাখরাজটা কমপ্লিট করবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।